এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। কিসের জন্য ফোন দিয়েছিস? সরি, কিসের জন্য ফোন দিয়েছেন? ম্যাডামের খোঁজখবর নিতে ফোন দিলাম। আমি আর তোমাকে সালাম দিয়ে ম্যাডাম ম্যাডাম করতে পারবো না, কারণ তুমি সালামের উত্তর দাও না। এখন থেকে আবারও প্রিয়দর্শিনী নামিয়ে ডাকবো। ঠিক আছে, এটা তো সুন্দর নাম। কি করছো এখনো প্রিয়দর্শিনী? সিনেমা দেখি। সিনেমার নাম কি? সুলতান। এটা তো কয়েক বছর আগের সিনেমা, আগে দেখোনি? আগেও দেখেছি, এখন একটু ভালো করে দেখে নিচ্ছি। সিনেমা আবার ভালো দেখার কি আছে? অনেক কিছু আছে। এই যে তুই সরি আপনি জোর করে আমায় বিয়ে করেছিস, এমন জোর করে আমার কাছে আসারও চেষ্টা করতে পারি। তাই ভাবছি কয়েকটা কুস্তি আর মারামারির সিনেমা দেখে মারপিট শিখে নেব। তাহলে আপনি জোর করে কাছে আসতে চাইলেই আপনাকে মার দিয়ে সরিয়ে দিতে পারবো। আমি কিন্তু ভয় পাচ্ছি। তুমি এসব মারপিটের চিন্তা বাদ দাও তো। আপনাকে মার দিয়ে রাখতে হবে, ঝগড়া আপনার সাথে হবেই। দুটো পাখি সুখের আশা নিয়েই একটি বাসা বাঁধে। যদি ঝগড়া বিবাদ লেগে থাকে তবে সেই বাসাটা ভেঙে যায়। তাহলে কি করব? সিনেমা দেখে মারপিট শিখবো না? মারপিটের সিনেমা না দেখে খেলা দেখো। খেলাও আমি দেখি, তবে বিশ্বকাপের সময়। আমার প্রিয় খেলোয়াড়কে? পাওলো দিবালা। বলো তো, দিবালা কোন ক্লাবে খেলে? ক্লাবের নাম কি আমি জানি না। কি কাতার বিশ্বকাপের ফাইনালের সময় সুন্দর দেখে দিবালাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি তো শুধু সোশ্যাল মিডিয়ায় ঢুকে দিবালার ছবি দেখি আর কমেন্টে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে কয়েকটা গালি দিয়ে আসি। দিবালার ক্লাবের নাম লহরী বলতে পারবে। লহরী খেলা দেখে। তাই নাকি? হ্যাঁ, লহরী পড়াশোনায় ভালো, আবার বিনোদনের অন্যান্য ব্যাপারগুলোও বোঝে। লহরীকে দেখলে তো খুব ইনোসেন্ট মনে হয়, কিন্তু বুঝে না এমন একটা ভাব আছে লহরীর চেহারায়। হ্যাঁ, চেহারায় ইনোসেন্ট লুক আছে। আসলে লহরী বেখেয়ালি কিন্তু মেধাবী। আমি কোনো বড় সমস্যায় পড়লে বের হতে পারি না, কিন্তু লহরী যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারে। সেদিন আপনি যেভাবে আমায় বিয়ে করেছেন, লহরীকে কেউ এভাবে বিয়ে করতে পারত না। নিজের ব্যাপার হলে ঠিক সমাধান বের করে ফেলত। মা সাথে ছিল বলে লহরী সেদিন আমার বিয়েতে কোনো কথা বলেনি, নয়তো আমায় ঠিকই আপনার হাত থেকে ছাড়িয়ে আনতে পারত। ওর পছন্দ না হলে ওকে দিয়ে কিচ্ছু করানো যায় না। তাই? হ্যাঁ। আচ্ছা, আজ ফোন রাখি, আমার একটু ব্যস্ততা আছে। নো, ফোন রাখতে পারবেন না এখন। আগে ক্ষতিপূরণ দেওয়ার ওয়াদা করুন। কিসের ক্ষতিপূরণ? যেদিন আপনার সাথে দেখা হয়েছিল সেদিন ভাইয়ার চেম্বারে গিয়েছিলাম ড্রেস কেনার জন্য টাকা আনতে, কিন্তু আপনার সাথে প্রেম করতে গিয়ে সে ড্রেস আমার কেনা হয়নি। এখন ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দেব, তবে সে ড্রেস পরে আমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, দেখা করব। নির্ঝর ভাইয়ার বউ ফেরানোর যুদ্ধে যদি আপনি আমাদের বাড়ির পক্ষে থাকতেন তবে আপনার সাথে রোজ গিয়ে দেখা করতাম। তুমি যেমন তোমার বাড়ির পক্ষে, আমিও তেমনি আমার বাড়ির পক্ষে। তাছাড়া দোষটা তোমার নানা করছিল। আমার নানা কিন্তু রাকিব চৌধুরীর মতো লম্পট ছিল না। তাছাড়া আপনারা শেখ বাড়ি থেকে সুন্দরী বউ নিতে চেয়েছিলেন। তানি ভাবি তো অত সুন্দরীও না। নর্মাল হলুদ ফর্সা গায়ের রঙে, কালো চোখ, কোকড়া চুল, পাতলা ঠোঁট আর চিকন নাকের সাধারণ সুন্দরী। যদিও বাম গালে তিল চেহারায় আলাদা আকর্ষণ দিয়েছে ওনার, কিন্তু আমরা ওনার চেয়ে বহুগুণী সুন্দরী। আমার মতো সুন্দরীকে তো চৌধুরী বাড়ির বউ বানিয়েই ফেলেছেন। এত সুন্দরী বউ পাচ্ছেন, এবার আমাদের বাড়ির বউটা ফিরিয়ে দেন তো। আগে আমার সুন্দরী বউটা নেই, তারপর অন্যর বউ নিয়ে আমি চিন্তা করব। এখন নিজের বউর চিন্তা ছাড়া আমার মাথায় অন্য কিছু কাজ করে না। আপনাকে মার দিতেই হবে। আজ সন্ধ্যায় চেম্বারে যায়নি সৌরভ। ভীষণ বিরহ ব্যথায় ব্যথিত হয়েছে তার হৃদয়। এই সন্ধ্যায় সৌরভ বারান্দায় বসে আকাশ দেখছে। আজ আকাশে অনেক তারা এসেছে। তারায় তারায় আলোকিত হচ্ছে পুরো আকাশ, কিন্তু আলো নেই সৌরভের হৃদয় আকাশে। সৌরভ ভাবছে, এই তাড়াহড়া রাতেও আজ দিচ্ছে আমায় আঘাত।
এই উদাস মাতাল হওয়া আজ দিচ্ছে আমার শুধু ব্যথার ছোঁয়া। এই প্রেমী মন আজ দেখছে বড় দুঃস্বপ্ন। সৌরভকে বারান্দায় দেখে বারান্দায় এসেছে লাহরির বাবা। শেখ শাহানাও গিয়েছে বারান্দায়। লাহরি আর সৌরভের ব্যাপারে আলোচনা করেছে সবুজ শেখ এবং শাহানা শেখ। এবার লাহরিকে বারান্দায় ডেকেছে বাবা সবুজ শেখ, কিন্তু বারান্দায় সৌরভের গলার আওয়াজ শুনেছে লাহরি, তাই সে বারান্দায় যাবে না। বাবাকে চিৎকার দিয়ে লাহরি জানিয়েছে, বাবা, আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলবো। লাহরির বাবা মেয়ের মাথা ব্যথার কথা শুনে আর কথা বাড়ায়নি। কথাই আছে না, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। এমনই ঘটনা ঘটেছে আজ এখানে। ডাক্তারের সামনে পড়ে যাওয়ার ভয়ে লাহরি বারান্দায় যায়নি, কিন্তু লাহরির মাথা ব্যথার কথা শুনে ডাক্তার সাহেব রুমে চলে এসেছেন। রুমে এসেই ডাক্তার সৌরভ জিজ্ঞেস করেছে, কখন থেকে মাথা ব্যথা শুরু হয়েছে লাহরি? লাহরি উত্তর দিয়েছে, এই তো কিছুক্ষণ ধরে হচ্ছে। সবুজ শেখ শাহানা শেখ ডাইনিং টেবিলে এসে বসেছেন। সেখান থেকেই লাহরির রুমের খোলা দরজা দিয়ে নজর রাখছেন ছেলে মেয়ের দিকে। লাহরি পড়ার টেবিলে বই সামনে নিয়ে বসেছিল। সৌরভ এসে কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করছে লাহরির। পেশেন্টের চোখের মতো লাহরির চোখও দেখে নিয়েছে সৌরভ। তাপমাত্রা ঠিক আছে, চেহারায়ও অসুস্থতার কোনো ছাপ নেই লাহরির। চেহারার অভিব্যক্তিও বেশ স্বাভাবিক। ডাক্তার সাহেব ভালোই বুঝতে পেরেছেন যে লাহরির এই মুহূর্তে কোনো সমস্যা নেই, তাই তিনি লাহরিকে বলে দিয়েছেন, আমায় এড়িয়ে যাওয়ার জন্য তো মাথা ব্যথা অজুহাত দিয়েছিস। এত অপছন্দ কবে থেকে করছিস আমায়? কে বললো আমি তোমায় অপছন্দ করি? আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপার যেরকমই হোক, তুই আমায় কষ্ট দিয়েছিস লাহরি। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, যদি তোকে না পাই তবে এ জীবনে আমি রাখবো না। আজ বুধবার সন্ধ্যার পরেই চৌধুরী বাড়ি এসেছে অর্ণবদের পুরো পরিবার। নিচ্ছরের বউ ইস্যুতে অর্ণবের সাথে আলোচনার জন্য রাকিব চৌধুরী বাড়িতেই আছে। অর্ণবের মা কথা বলছে তার ভাইয়ের বউদের সাথে। সূচনা আছে তানির রুমে, সেখানে সে গল্প করছে চাঁদোয়া, রাকা এবং তানির সাথে। এত অল্প বয়সে, মানে মাত্র 20 বছর বয়সে বিধবা হয়েছে বলে রাকাকে দেখে কষ্ট হচ্ছে সূচনার। এদিকে অর্ণব অনিক লিভিং রুমে রাকিবের সাথে গল্প করছে। কিছুক্ষণ পরেই শুরু হবে বউ সংক্রান্ত আলোচনা। হঠাৎ করে এক অচেনা নাম্বার থেকে কল এসেছে অর্ণবের নাম্বারে। বারবার কল দিয়ে যাচ্ছে এখন। অর্ণব কল রিসিভ করতেই এক নারী কণ্ঠ কানে এসেছে তার। সে নারী কণ্ঠ বলে যাচ্ছে, লহরি তোমায় ভালোবাসে না, ও ফাঁদে ফেলছে তোমায়। নিজের বউ ফেরানোর উদ্দেশ্যে নির্জরকে তোমার পিছু লাগিয়েছে সূচনা বিয়ের দিন থেকে। কথা শেষ করে কল কেটে দিয়েছে সে নারী। অর্ণবের চোখে মুখে যেন মুহূর্তেই অবিশ্বাসের ঘোর অন্ধকার নেমে এসেছে। সে নারী কণ্ঠ অর্ণবকে বলে যাচ্ছে, লহরি তোমায় ভালোবাসে না, ও ফাঁদে ফেলছে তোমায়। নিজের বউ ফেরানোর উদ্দেশ্যে নির্জরকে তোমার পিছু লাগিয়েছে সূচনা বিয়ের দিন থেকে। অর্ণবের চোখ মুখে যেন মুহূর্তেই ঘোর অন্ধকার নেমে এসেছে। এই মহিলার কণ্ঠ অর্ণব আগেও হয়তো শুনেছে, কিন্তু পুরোপুরি চিনতে পারেনি। অর্ণব ভাবছে লহরীর সাথে একবার কথা বলা উচিত। সত্যি কি নির্ঝর লহরীকে আমার পিছু লাগিয়েছে? চৌধুরী বাড়ির লিভিং রুম থেকে বের হয়ে ছাদে চলে এসেছে অর্ণব। কল দিয়েছে লহরীকে, কিন্তু লহরীর নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। অর্ণব ভাবছে তবে কি সত্যি লহরী বেইমানি করলো? না, এ হতে পারে না, কারণ নির্ঝর আমার সাথে লহরীকে কথা বলতে নিষেধ করেছিল। এটা তো লহরী নিজেই আমাকে বলেছে। তাছাড়া নির্ঝর কখনোই লহরীর ব্যাপার নিয়ে আমার সাথে আলোচনা করেনি। আমিও নির্ঝরের সাথে কথোপকথনে কখনোই লহরীকে টেনে আনিনি। আমরা দুজনই দুজনের ব্যক্তিত্বের জায়গায় ঠিক ছিলাম। সুতরাং লহরীর সাথে নির্ঝরের ব্যবহারও বড় ভাইয়ের মতোই। এতে নির্ঝর এটা করতে পারে না। তাহলে কে করলো এটা? নিশ্চয়ই নতুন কোনো ষড়যন্ত্র। অর্ণব আবার কল দিয়েছে লহরীকে। এবারও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে লহরীর। কি হলো এই ভোলাভালা মেয়েটার? এসব ভাবতে ভাবতেই অর্ণব ছাদ থেকে নেমে আসছিল। ছাদ থেকে দোতলায় আসতেই প্রথমে রাকিবের মায়ের রুম। হঠাৎ সে রুম থেকে চাঁদোয়ার কাঁদো কাঁদো কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে। চাঁদোয়া মাকে বলছে, কেন মামিকে দিয়ে অর্ণব ভাইয়াকে ফোন দিয়েছ? কেন লারির নামে মিথ্যে বলেছ অর্ণব ভাইয়াকে? বলেছি, ভালো করেছি। লহরীর সাথে সম্পর্ক ভেঙে গেলে অর্ণব এখন আর নির্ঝরের বউ উদ্ধারে কাজ করবে না। অর্ণব সরে গেলে নির্ঝর কখনো বউ ফিরে নিতে পারবে না। কিন্তু অর্ণব ভাইয়ের সাথে লহরীর সম্পর্ক ভেঙে গেলে লহরীকে ডাক্তার সৌরভের সাথে বিয়ে দিয়ে দেবে। এত সব আমি বুঝি না। আমি চাই রাকিব খুশি থাকুক। আর আমি চাই ডক্টর সৌরভকে। সৌরভ সৌরভ কেন করছিস? ও শেখ বাড়ির ছেলে। শেখদের সাথে আমাদের কোনো সামাজিক সম্পর্ক সম্ভব না।
ডাক্তার সৌরভকে আমার ভীষণ পছন্দ হয়েছে মা। চুপ কর, তোর মন রাখতে গিয়ে কি আমি রাকিবকে কষ্ট দেব? অর্ণব বুঝতে পেরেছে যে রাকিবের মা চায়নি যে সে আজ রাকিবের সাথে তানিকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করুক, তাই সে রাকিবের মামিকে দিয়ে অর্ণবকে ফোন করিয়েছে। অর্ণব ভাবছে, আমি যে সূচনার বিয়ের দিন থেকে লহরীর প্রেমে পড়েছি, এটা মামি জানলো কিভাবে? নিশ্চয়ই আমার মায়ের কাছ থেকে কথায় কথায় ঘটনা বের করেছে, নাকি অন্য কোনো ষড়যন্ত্র চলছে। কারণ রাকিবের মা কোনো কিছুতেই কম যায় না, রীতিমতো একজন ডাইনি সে। এসব ভাবতে ভাবতে অর্ণব আবারও রাকিবের কাছে চলে এসেছে। এদিকে ঘটে গেছে অন্য ঘটনা। চাঁদোয়া রুম থেকে যাওয়ার পরে সূচনা জুস ফেলে দিয়েছে তানির গায়ে। তানির পাশেই বসেছিল সূচনা। হঠাৎ করে জুসের গ্লাস হাতে নিতে গিয়ে সব ফেলে দিয়েছে তানির গায়ে। চাঁদোয়া তো এমনিতেই রুমে ছিল না, রাকা ওদের সাথে রুমে ছিল। এমনভাবে সূচনা জুস ফেলেছিল যে নিজের অন্যায়ও কিছু জুস পড়ে গিয়েছিল। সূচনা এবার রাকা চৌধুরীকে বলছে, তুমি একটু রুমের বাইরে যাও, তানি ভাবি রুমে বসে ড্রেস চেঞ্জ করে ফেলুক। রুম থেকে যাওয়া লাগবে কেন? উনি ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করুক। না, আমার ওনার জুস লেগেছে তো আমি এখন ওনা ধুতে ওয়াশরুমে যাব। ও আচ্ছা। বলে রাকা চলে গেছে রুম থেকে। সূচনা দরজা লাগিয়ে ফ্যান জোরে ছেড়ে দিয়েছে। নির্ঝরের গোপন নাম্বার সূচনা আগেই সেভ করে রেখেছিল। এবার সূচনা কল দিয়েছে নির্ঝরের কাছে। ও পাশে রিং হতেই মোবাইল তানির হাতে দিয়ে দিয়েছে সূচনা। নির্ঝর ফোন রিসিভ করে হ্যালো বলতেই তানি কান্নাকাটি শুরু করে দিয়েছে। নির্ঝর বলছে, কান্নাকাটি করার সময় এখন না, তুমি এখনই ধরা খেতে পারো। আগে বলো তোমায় কি অবস্থা? রাকিব তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব চাপ দিচ্ছে। আরও 2 দিন কষ্ট করে থাকতে হবে তোমার। শুক্রবারই তোমাকে নিয়ে আসবো। আজ অর্ণব বেআই আলোচনা করবে রাকিবের সাথে। যদি স্বেচ্ছায় রাকিব তোমাকে ফিরিয়ে না দেয় তবে শুক্রবার চৌধুরী বাড়ি আক্রমণ করব। প্লিজ তুমি নিজে এসো না আমাকে ফিরিয়ে নিতে, অন্য কাউকে পাঠিয়ে আমাকে নেয়ার ব্যবস্থা করো। তুমি আমার বউ, আমি নিতে আসবো না কেন? রাকিব বলেছে প্রয়োজনে 2-4টা খুন করবে, তবু আমাকে ফেরত দিবেন না। আমার ভয় লাগে রাকিব যদি তোমাকে খুন করে। চুপ করো তো, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলে রাকিব কিছুই করতে পারবে না। আমি প্রয়োজনে রাকিবকে বিয়ে করে ফেলবো, তবুও তোমার মৃত্যু হোক এটা চাই না। নির্ঝর প্রচণ্ড রাগে গর্জে উঠে তানিকে বলছে, বেঈমান, স্বার্থপর, প্রতারক, আমাকে বিয়ে করে আবার রাকিবকে বিয়ে করতে চাস? আর একবার রাকিবকে বিয়ে করার কথা মুখে আনলে তোকে আমি খুনি করব। বিশ্বাস করো আমার অনেক ভয় লাগে তোমাকে নিয়ে। রাকিব তোমার যে কোনো ক্ষতি। এই তুই রাকিব রাকিব জিকির বাদ দে তো, আমার মাথা গরম লাগছে। শোন, ভুলেও কোনো অমঙ্গলের কথা চিন্তা করবে না। আল্লাহর নাম নিতে থাক, আমি আসছি তোকে নিতে। ঠিক আছে, সাবধানে এসো, আমার খুব ভয়। চুপ কর, ভালো সংবাদ আছে। কি? আমার বাবাও আসবে তোমার নেওয়ার অভিযানে। আমার সাথে বাবা আর দলবল নিয়ে এসেছেন তোমাকে ফিরিয়ে নেবে। তাহলে তো। এদিকে চাঁদোয়া জোরে জোরে আঘাত করে দরজা খুলতে বলায় তানি কল কেটে দিয়েছে। তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেছে তানি। সূচনা এসে চাঁদোয়াকে দরজা খুলে দিয়েছে। ওইদিকে রাকিবের সাথে আলোচনায় বসেছে অর্ণব। অর্ণব রাকিবকে বলছে, একজন সুন্দরী ধার্মিক মেয়ে খুঁজছি যে তার স্বামীকে ধর্মের পথে আনতে পারবে। অর্ণব, তোর তো গার্লফ্রেন্ড আছে, নিশ্চয়ই ওকে বিয়ে করবি। ধার্মিক সুন্দরী দিয়ে কি করবি? ভাইয়ের বউ বানাবো, যেন ভাইকে সুপথে নিয়ে আসতে পারে। অনেক দেরি করে ফেলেছিস অর্ণব, এখন আর চাইলেও আমি ভালো হতে পারবো না রে। নির্ঝরের বউকে ফেরত দে, তোকে তোর মনের মতো একজনকে খুঁজে এনে দেব। তানিকে কখনোই ফেরত দেব না। তানিকে ফেরত দিলে রাকিব চৌধুরী হেরে যাবে, আর হেরে যাবে চৌধুরী পরিবারও। রাকিব কখনোই পরাজয় মেনে নেবে না। জয় পরাজয়ের হিসেব না করে একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা কর। নির্ঝরের বউ কোনো দিন মন থেকে তোকে মেনে নেবে না। যমজ দাদা মাহমুদ চৌধুরীর স্ত্রী তো শেখ বাড়ির ছেলেকে ঠিকই স্বামী হিসেবে মেনে নিয়েছে। দাদা নানার আমলের সমাজ আর বর্তমান সমাজ এক ধরনের না। বর্তমানে নারীরা শিক্ষিত হয়েছে, নারীরা মনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া সে বিয়ের সময়ে নির্ঝরের দাদি ছিল কিশোরী। নির্ঝরের দাদা বিয়ে করে সহজেই তার মন জয় করে নিতে পেরেছিল। আর তানি হচ্ছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক একজন যুবতী। ও কখনো তোকে মেনে নেবে না। মেনে নিতে বাধ্য হবে, আমি জোর করব। তোর পিএস মেয়েটার সাথেও কি জোর করে সম্পর্ক করেছিস নাকি? সে মেয়েকেও তো বিয়ে করতে পারিস। ও ম্যারিড? ম্যারিড মানে
তুই অন্যের বউয়ের সাথে সম্পর্ক করছিস? এত অধপতন হয়েছে তোর? সব সময় আমারে দোষ দিচ্ছিস কেন? মেয়েটা জেনে শুনেই আমার পিএস হয়েছে, তখনও আনম্যারিড ছিল। নিশ্চয়ই অভাবী আর অসহায় ছিল মেয়েটা, আর অসহায় দেখেই তুই ক্ষতি করেছিস। আবারও আমারে দোষ দিচ্ছিস? সব দোষ আমাকে কেন দিচ্ছিস তুই? মেয়েটা আগেও অন্য অফিসে একজনের পিএস হিসেবে কাজ করেছিল, সেখানেও শারীরিক সম্পর্ক করেছিল ও। মেয়েটার লোভ অনেক বেশি, বড় লোকের বউ হওয়ার শখ আর লোভী স্বভাবের কারণে ও নষ্ট হয়েছে। তোর বাকি গার্লফ্রেন্ডদের খবর কি? প্রায় সবকটাকে বিয়ে দিয়ে দিয়েছিস। অনেকক্ষণ ধরে কথা বলার অপেক্ষায় ছিল অনিক। এবার অনিক রাকিবকে বলছে, নষ্টামির কথা বাদ দাও তো, আগে বলো তুমি আমায় কুপিয়েছো কেন? রাকিব মুচকি হাসি দিয়ে বলছে, দেখ ভাই, আমি জানতাম তানিকে চৌধুরীর বাড়ি থেকে নেয়ার সব প্ল্যান অর্ণবই করেছে। আমি ওকে কোপাতে চেয়েছিলাম, কিন্তু অর্ণব আমার বন্ধু, দুগ্ধভাই, কাজিন। ছোটবেলা থেকে ওর সাথে আমার অনেক স্মৃতি। ওকে অসুস্থ দেখলে আমার মায়া হতো, কষ্ট লাগতো, তাই বিকল্প হিসেবে তোকে কুপিয়েছি। কিভাবে পেরেছো আমায় কোপাতে? আরে গর্দব, তোকে আমি কুপিয়েছি নাকি? তোকে আমি কূপ দিতে পারতাম। এত নিষ্ঠুর ভাবলে কিভাবে? বুঝলাম তুমি গুন্ডা দিয়ে কুপিয়েছো, কিন্তু আমি যদি মরে যেতাম তবে তোমার খারাপ লাগতো না? খারাপ তো লাগতোই। খারাপ লাগতো বলেই তোকে খুন করতে বলিনি, শিক্ষা দেওয়ার জন্য কোপাতে বলেছিলাম শুধু। ভাড়াটে গুন্ডারা বেশি কুপিয়ে ফেলেছে। অর্ণব রাকিবকে ধমক দিয়ে বলছে, আর কথা বলিস না তুই, তোর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। শোন, তোর কাছে এখন আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে নির্ঝরের বউ তুই ফিরিয়ে দিবি। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোর গার্লফ্রেন্ড লহরীকে যদি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শেখেরা আমার সাথে বিয়ে দেয়, তবে নির্দ্বিধায় আমি তানিকে ফেরত দেব। একটু আগে তো বললি আমার জন্য তোর অনেক মায়া, তাই আমায় কোপাতে পারিসনি, তবে এখন কেন আমার বুকে কোপাতে চাচ্ছিস? তোকে কোপানোর কোনো ইচ্ছা আমার নেই। শত্রুতা শেখদের সাথে, শত্রুর প্রতিশোধে রাকিব কখনোই পিছু হটে না, আর শেখদের সাথে আমি পরাজিতও হতে চাই না। তাছাড়া লহরীকে আমার পছন্দ হয়েছে। শত্রুর সাথে সম্বন্ধী করলে নিজের সর্বোচ্চ স্বার্থ হাসিল করেই সন্ধি করব। ভাইয়ের হবু বউয়ের দিকে নজর দিতে তোর লজ্জা লাগে না? অমানুষ হয়ে গেছিস তুই। আচ্ছা, রিফাতের শেখ বাড়িতে বিয়ে করার ঘটনা শুনেছিস? ভাইয়ের হবু বউয়ের দিকে আমি নজর দিচ্ছি না, আমি নজর দিচ্ছি শত্রুর মেয়ের দিকে। বিয়ে করে প্রতিশোধ নিতে চাচ্ছি। আর রিফাতের বিয়ের কথা শুনেছি, গর্দবের মতো গোপন বিয়ে করেছে রিফাত। তোর মতো গোপনে নষ্টামি করেনি। শোন, প্রতিশোধ হিসেবে শেখ বাড়ি থেকে সুন্দরী বউ জোর করে তুলে আনতে চেয়েছিল আমার নানা লতিফ চৌধুরী। রিফাত কিন্তু এরকম জোর করে শেখ বাড়ির সুন্দরী মেয়ে বিয়ে করেছে। চৌধুরী বাড়িতে সুন্দরী বউ আসছে শেখ বাড়ি থেকে। যেভাবে হোক প্রতিশোধ কিন্তু কিছুটা হলেও নেওয়া হয়ে গেছে। তাছাড়া তানির থেকে রিফাতের বউ অনেক বেশি সুন্দরী, চৌধুরী বাড়িতে নজর করা সুন্দরী। তো নিয়ে আসাই হচ্ছে, এবার না হয় নির্ঝরের বউকে ফেরত দিয়ে দে। নববধূ চুরির ঘটনা আমাদের চৌধুরী বাড়ি থেকে কয়েকজন খুন হয়েছিল। শেখ বাড়ির লোকেরা এবার খুন হোক, ওরা খুন হলে তবেই ওদের বউ ফেরত দেব। ধনসাত্মক চিন্তা বাদ দে। তাহলে সত্যি নির্ঝরের বউ ফিরিয়ে দিচ্ছিস না? না, ফিরিয়ে দেব না। আর ফিরিয়ে দেওয়ার শর্তেই হচ্ছে লহরী। অন্য কিছুর বিনিময়ে আমি শেখদের বউ দেব না। তোর এসব আশা কখনোই পূরণ হবে না। এই বউ সংক্রান্ত ঘটনা তোরা দুই ভাই আর আসবি না। তোদের গায়ে আঘাত করতে আমার খুব কষ্ট লাগে। অর্ণব ফিরে এসেছে বাসায়। নির্ঝরকে ফোন দিয়ে সব জানিয়েছে সে। সিদ্ধান্ত হয়েছে শুক্রবার সকালে চৌধুরী বাড়ি আক্রমণ করবে। চেয়ারম্যান তার লোকজন নিয়ে ছেলের সাথে আসবে। অনিক এবং অর্ণব এখান থেকে নির্ঝরের সাথে যোগ দেবে। লহরীর ফোন বন্ধ দেখে টেনশন হচ্ছে অর্ণবের। লহরীর সাথে কথা বলতে ইচ্ছে করছে এখন তার। অর্ণবের মন চাচ্ছে ছোট ভাই অনিককে গিয়ে বলবে যে দে তোর শাশুড়ির কাছে কল দে, আমি তার মেয়ের সাথে কথা বলবো। কিন্তু অর্ণব এটা পারবে না। ছোট ভাইয়ের কাছে এতটা ছোট হওয়া তো যাবে না। এমনিতেই বেচারা ছোট ভাইয়ের শালির সাথে প্রেম করে বড্ড বেকায়দায় আছে, আর এখনই ছোট ভাইয়ের কাছে নিজে থেকে কিছু বলতেও চায় না। যদিও অনেক সবই বোঝে, সবই জানে, তারপরেও নির্ঝরের বউ ফেরত দেওয়া পর্যন্ত চুপচাপ থাকতে চায় অর্ণব। লাউরির ফোন আবারও বন্ধ পাওয়া গেছে।
আজ লহরীর সাথে কথা বলার আশা ছেড়ে দিয়েছে অর্ণব। ঘুমের আয়োজন শুরু করেছে সে। হঠাৎ একটি রবি নাম্বার থেকে কল এসেছে অর্ণবের মোবাইলে। নাম্বার চিনতে পারছে না বলে অর্ণব কল রিসিভ করেনি। এরপরেই টেক্সট এসেছে, আমি লহরী, এটা আমার রবি নাম্বার। এতদিন মায়ের ফোনে ঢুকানো ছিল এই সিমটা। অর্ণব সাথে সাথে কল দিয়েছে সে রবি নাম্বারে। লহরী অধিক উত্তেজনায় বাটন মোবাইলের ইয়েস বাটনে 2 বার চাপ দিয়ে কল হোল্ড করে ফেলেছে। এরপরে ঠিক করে ফিসফিসিয়ে অর্ণবকে বলছে, চুপ, একদম চুপ। আমি চুরি করে কল দিয়েছি। এটা মায়ের পুরনো একটা বাটন ফোন। আজ বাবা আমার ফোন নিয়ে গেছে। আপনার সাথে আর কথা বলতে দেবে না আমায়। আমি চুরি করে এই পুরনো ফোনটা খুঁজে বের করেছি। আর মায়ের মোবাইলে আমার রবি সিমটা ছিল, সেখান থেকে এই সিমটা নিয়েছি। এখন চুরি করে ফোন দিয়েছি আপনাকে। তাহলে এরপরে আমরা কথা বলবো কিভাবে? এই বাটন মোবাইলটা খুব ছোট, এটা আমার সাথে রেখে দিব, কেউ টের পাবে না। বেশ ভালো বুদ্ধি আছে তো আমার ম্যাডামের। তবে ম্যাডাম, আজ একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আমার। করুন। নির্ঝর কি কোনোভাবে তোমাকে আমার পিছু লাগিয়ে দিয়েছিল? আচ্ছা, আপনি কি পাগল? নির্ঝর ভাইয়া তো আরও আপনার সাথে আমাকে দেখেছিল বলে বকা দিয়েছে, আপনার কাছ থেকে দূরে থাকতে বলেছে। সূচনা আপুর প্রেম যখন প্রকাশ পেয়েছিল তখনও নির্ঝর ভাইয়া আপুকে বকে দিয়েছিল, আর উনি যাবে আমাকে আপনার পেছনে লাগাতে। আজব কথা বলছেন। শুধু শৌরির সাথে নির্ঝর ভাইয়া পারেনি। শৌরি গুন্ডা তো, ওর সাথে কেউ পারতেও যায় না। থাক, বাদ দিন তো এসব কথা। আপনার জন্য গুড নিউজ আছে। কি? সৌরভকে আমার মামাতো বোন চাঁদোয়া পছন্দ করে। আজ আমি চাঁদোয়াকে ওর মায়ের সাথে ডাক্তার সৌরভের ব্যাপারে কথা বলতে শুনেছি। খুব খুশির সংবাদ তো, খুব খুশির সংবাদ। আপনি ফোন রাখুন তো, আমি গিয়ে সৌরভ ভাইয়াকে খবরটা দিয়ে আসি। সৌরভ নিশ্চয়ই জানে চাঁদোয়ার ব্যাপারে। আপনি রাখুন, আমি যাচ্ছি। সৌরভ ভাইয়া, সৌরভ ভাইয়া, বারান্দায় আসো তো। লহরী এসে বারান্দায় দাঁড়িয়েছে সৌরভের জন্য। লহরী ডাক শুনে সৌরভ বারান্দায় চলে এসেছে। সে এসেই লহরীকে বলছে, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? গুড নিউজ আছে ভাইয়া, তোমাকে চৌধুরী বাড়ির চাঁদোয়া পছন্দ করে। করলে করুক, পুলিশের মেয়ে আমি, বিয়ে করব না। এর মধ্যে সৌরী এসে দাঁড়িয়েছে বারান্দায়। সৌরীর দিকে তাকিয়ে লহরী সৌরভকে বলছে, তুমি পুলিশের মেয়ে বিয়ে করতে চাচ্ছ না, অথচ তোমার বোনেরই পুলিশের সাথে বিয়ে হয়ে গেছে। কি আবল তাবল বলছিস? আমার বোনের আবার বিয়ে হলো কিভাবে? সৌরীর কাছেই জিজ্ঞেস করো। কি রে সৌরি, কি সব শুনলি? সৌরী লহরীকে বলছে, তুই বলতে শুরু করেছিস, তুই নিজেই বল। লহরী ওদের দুজনকে নিয়ে ছাদে চলে গেছে, কারণ নিচে কথা বললে নির্ঝরের মা আড়ি পেতে শুনতে পারত। ছাদে গিয়ে লহরী সব খুলে বলছে সৌরভকে। নির্ঝরের মায়ের ষড়যন্ত্রের কথা সৌরী নিজেই ভাইকে বলেছে। সৌরভ এসব শুনে ভীষণ হতাশ হয়েছে। শাহানা শেখ ওদেরকে খুঁজতে খুঁজতে ছাদে এসে দাঁড়িয়েছিলেন। তিনি পেছন থেকে শুনে ফেলেছেন ভাইয়ের বউয়ের ষড়যন্ত্রের কথা। রিফাতকে মন ভরে দোয়া করেছেন শাহানা শেখ। সৌরভ এতক্ষণ নিস্তব্ধ ছিল। এবার সৌরভ মাকে বলছে, মা, ছোটবেলা থেকেই আমি ঝামেলা পছন্দ করতাম না, কিন্তু দেখো স্কুলের ছাত্র অবস্থায় বাবাকে হারিয়ে ঝামেলায় পড়েছিলাম। ঝামেলার কারণে লন্ডন থেকে দেশে এসেছি। ছোটবেলা থেকেই শাহরিয়ার সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। শাহরিয়া মারা গিয়ে আমায় ঝামেলায় ফেলে দিল। এরপর তোমরা সৌরি বাউন্ডের সুখীর সাথে প্রেম করে আমায় ঝামেলায় ফেলে দিলে। এতটা সাধারণ একটা ছেলের সাথে সৌরি প্রেম করেছিল বলে আমি চিন্তায় ঘুমাতে পারতাম না। সেই ঝামেলা মিটিয়ে গেল, এখন লাহোরি আমায় ঝামেলা দিচ্ছে। ওইদিকে তোমরা সৌরিকে শত্রু ফ্যামিলির পুলিশের পাত্রে বিয়ে করে আমায় ঝামেলা দিয়েছিল। ঝামেলা আমায় ছাড়ছে না। ঝামেলা তোমাকে ছাড়বে কিভাবে? আমি তো পুলিশকে মার দিয়েছিলাম, তুমি ঘরে এনে জামাই আদর করেছো। তোমাকে ভদ্র মানুষ হিসেবে পছন্দ করেই পুলিশ তোমার বোনের জামাই হয়ে বসে আছে। তুই লাহোরিকে একটু বোঝাতে পারিস না? আমি কোনো পুলিশের মেয়ে বিয়ে করে ঝামেলা বাড়াতে চাই না। লাহোরিকেই আমার ভালো লাগে। তোমার গুন্ডা বোন সৌরি এক পুলিশকে সারা জীবন ঝামেলা দেবে, তোমাকে আবার এক পুলিশের মেয়ে ঝামেলা দেবে। এটাই তো সঠিক হিসাব। কুলুকুলো ধ্বনিতে বয়ে চলছে নদী। সাগরের টানে নদী চলছে নিরবধি। নদীর এই ছুটে চলায় সাগরের প্রতি আছে আকর্ষণ, আছে ভালোবাসার টান। হয়তো সীমাহীন ভালোবাসার টানে নদী বয়ে চলছে অবিরাম, অবিরত। এমনই এক ভালোবাসার টানে আজ নদীর তীরে এসেছে নির্ঝর।
একটু পরে নদী পার হয়ে পার্শ্ববর্তী জেলার চৌধুরী বাড়িতে আক্রমণ করে স্ত্রীকে ফিরিয়ে আনতে যাবে সে। সকাল সকালই নির্ঝর চলে এসেছে নদীর তীরে। কয়েকটি স্পিড বোট ভাড়া করা হয়েছে। নির্ঝর সবার আগে এসে বসে আছে নদীর তীরে। ভীষণ অস্থির হয়ে আছে আজ নির্ঝর। যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চায় স্ত্রীকে। নির্ঝর নদী তীরে চলে আসায় বাবার চেয়ারম্যান হাবিব শেখও এবার চলে এসেছেন এখানে। হাবিব শেখ এসে মায়াভরা কণ্ঠে ছেলেকে বোঝাচ্ছেন। বাবা নির্ঝর, এত অস্থির হলে চলবে? অভিযানে যাচ্ছি আমরা। আজ বাপ ছেলে এখান থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। নেতা কখনো এভাবে কোথাও অনুসারীদের আগে এসে হাজির হয় না। তোমার তো দেখছি নেতৃত্ব সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এসব রাজনৈতিক আদর্শ আজ আমার মাথায় ঢুকছে না বাবা। আমার বুকের ভেতর হাহাকার করছে। বড্ড ভয় হচ্ছে, আমার সব কিছু হারাবার ভয় হচ্ছে। শেখ বংশের এক প্রজন্মের প্রথম পুত্র সন্তান তুমি। জমিদারির রক্ত তোমার গায়ে, আভিজাত্য তোমার মনে, নেতৃত্ব তোমার মগজে। এই যৌবনে এতটা ভেঙে পড়লে, এতটা দুর্বল হলে তো চলবে না। আরও বহু পথ পাড়ি দিতে হবে তোমাকে। বংশ, গৌরব, ঐতিহ্য, আভিজাত্য আর নেতৃত্ব তোমায় ধরে রাখতে হবে। বাবা, আমি মনে হয় অতটা শক্তিশালী হতে পারবো না। দেখছো না, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার অভিযানে আজ অর্ণবকে নেতা মনে হচ্ছে। মাঝে মাঝে অন্যের নেতৃত্ব গ্রহণ করতে হয়। প্রাচীনকালে রাজা বাদশাহগণ পার্শ্ববর্তী রাজ্যের সাথে আত্মীয়তা করতেন, বন্ধুত্ব করতেন। জমিদারগণ পার্শ্ববর্তী জমিদার বাড়ির সাথে আত্মীয়তা করতেন। এসবের উদ্দেশ্য ছিল রাজত্ব, জমিদারি টিকিয়ে রাখা। দুর্দিনে জমিদার রাজা বাদশাহগণ পার্শ্ববর্তী ক্ষমতাসীন জমিদার রাজা বাদশাহগণের কাছ থেকে সাহায্য নিতেন। অন্যকে আক্রমণের ক্ষেত্রেও সাহায্য নিতেন। তুমিও এখন স্ত্রী উদ্ধারের অভিযানে অর্ণবের কাছ থেকে সাহায্য নিচ্ছ। এখানে হীনমন্যতার কিছু নেই। অর্ণব তোমার আত্মীয়। অর্ণব তোমাকে সাহায্য করেছে বুদ্ধিমত্তা দিয়ে। তুমি বিপদে পড়ে যাওয়ায় তোমার বুদ্ধি সংকীর্ণ হয়ে গেছে। ভবিষ্যতে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। এদিকে শেখ বাড়ি থেকে নির্ঝর এবং হাবিব শেখ নদী তীরে চলে আসার পরে শেখ বাড়িতে দুঃসংবাদ এসেছে। চেয়ারম্যানের ছোট খালা পুষ্প চৌধুরী মারা গিয়েছেন। পুষ্প চৌধুরী মারা গিয়েছেন তার বাবার বাড়িতে। পার্শ্ববর্তী থানার জমিদার বাড়ি হচ্ছে চেয়ারম্যানের নানা বাড়ি তথা পুষ্প চৌধুরীর বাবার বাড়ি। কিছুক্ষণ আগে সবুজ শেখকে ফোন দিয়ে খালার মৃত্যুর সংবাদ জানানো হয়েছে সে জমিদার বাড়ি থেকে। সবুজ শেখ সাথে সাথে বড় ভাই হাবিব শেখকে ফোন দিয়ে বলেছেন, ভাই, পুত্রবধূ ফিরিয়ে আনতে গিয়েছেন। আজ পুত্রবধূ ফিরিয়ে নিয়েই আসবেন। আজ আমাদের ফ্যামিলির মানুষ বাদে অন্য কোনো আত্মীয় স্বজনের ফোন কল আপনি রিসিভ করবেন না। অন্যের ঝামেলার কথা শুনে টেনশন করে নিজে ব্যর্থ হবেন না। হাবিব শেখ ছোট ভাইয়ের কথায় সম্মতি দিয়ে বলেছেন, ঠিক আছে। সবুজ শেখ কৌশলে ভাইকে আত্মীয় স্বজনের ফোন রিসিভ করতে নিষেধ করেছেন। কারণ সবুজ শেখ চাচ্ছে না খালার মৃত্যুর সংবাদ শুনে বড় ভাই হাবিব শেখ ভেঙে পড়ুক। তার ভাইয়ের সসম্মানে পুত্রবধূ ফিরিয়ে আনুক, এটাই সবুজ শেখের কাম্য। আর নির্ঝরের ফোন নম্বর এমনিতেই কেউ জানে না। এদিকে সবুজ শেখ বাড়িতেও সবাইকে হুঁশিয়ারি করে দিয়েছেন পুষ্প চৌধুরীর মৃত্যুর সংবাদ যেন চেয়ারম্যানকে না জানানো হয়। এদিকে বোনের মৃত্যুর সংবাদ শুনে লহরীর দাদি অসুস্থ হয়ে পড়েছেন। পেটে মোচড় দিয়ে বারবার বমি করে যাচ্ছেন। বহুদিন ধরে অসুস্থ ছিলেন লহরীর দাদি। হাঁটাচলা সামান্যই করতেন। আজ ছোট বোনের মৃত্যুর সংবাদ শুনে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বাবার বাড়িতে গিয়ে বোনের মৃত্যু শোকে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। সৌরভ রানীকে কিছু ওষুধ দিয়েছেন। লহরীর মাকে বুঝিয়ে দিয়েছেন ওইসব ওষুধ খাওয়ানোর নিয়ম। এরপরে সবুজ শেখ, শাহানা শেখ এবং সৌরভ মৃত্যু শোকে অংশগ্রহণ করতে চলে গেছেন পার্শ্ববর্তী থানার সে জমিদার বাড়িতে। নিরালা বেগমের মাথা ব্যথা বলে তিনি যাননি। দাদির সেবা করার জন্য লহরী মায়ের সাথে শেখ বাড়িতেই আছে। ওইদিকে রিফাত চৌধুরী তার কথা রেখেছে। শায়রি খুনের মামলা যেন তাড়াতাড়ি দায়ের করা যায় সেজন্য নিজের পোস্টিং অর্ডার করিয়েছেন রিফাত। তার চাচাকে দিয়ে সে পোস্টিং করিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রিফাত ফোন দিয়ে শৌরীকে পোস্টিংয়ের খবর জানিয়েছে। 2-3 দিনের মধ্যে রিফাত চলে যাবে এই মডেল থানা থেকে। তাই শৌরীকে আজ সকালে তার সাথে দেখা করতে বলেছে রিফাত। সে ক্ষতিপূরণের ড্রেস পরে রিফাতের সাথে দেখা করার জন্য শৌরী রেডি হয়েছিল। এর মধ্যেই এসেছে মৃত্যু সংবাদ। শাহানা শেখ মেয়েকে রিফাতের সাথে দেখা করতে বলেছেন, কারণ রিফাত এখান থেকে চলে যাবে। তাছাড়া রিফাত খুব ব্যস্তও থাকে, আবার সময় বের করতে পারে কিনা, তাই মেয়েকে যেতে বলেছেন রিফাতের সাথে দেখা করতে। যাই হোক, শৌরী বেরিয়ে গেছে রিফাতের সাথে দেখা করতে। শেখ বাড়িতে এখন ফ্যামিলির সদস্য বলতে আছে লহরীর অসুস্থ দাদি, লহরীর মা লাইলা বিলকিস, নিরালা বেগম এবং লহরী। সকাল 11টার মতো বাজে এখন।
একদিকে দাদির বোন পুষ্প চৌধুরীর মৃত্যু হয়েছে, অন্যদিকে দাদিও ভীষণ অসুস্থ। এসব ঘটনায় লহরীর মন খারাপ হয়ে আছে। এর মধ্যে অন্য ফোন দিয়েছে লহরীকে। লহরী ফোন রিসিভ করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভেবেছিলাম ম্যাডাম ভোলাবালাকে এখন পাওয়াই যাবে না। গতকালই তো আপনাকে বলেছি যে এই বাটন ফোন আমার সাথেই রাখবো। এই ফোন যে আমার সাথে আছে সেটা কেউ টেরই পাবে না। আচ্ছা, সানায়ের সুর শুনছেন? কিসের সানাই? আমি তো কোনো সুর শুনতে পাচ্ছি না। আমার বধুয়ার সাথে আমার বিয়ের সানায়ের সুর বেজেছে। দূর থেকে সে সুর আমার কানে ভেসে আসছে। তাই নাকি? এখন বের হচ্ছি নির্ঝরের বউ ফিরিয়ে আনার অভিযানে। বউ ফিরিয়ে আনার পরেই আমার বিয়ের সানাই বাজবে। লহরী একবার ভেবেছিল যে দাদির বোন পুষ্প চৌধুরীর মৃত্যুর সংবাদ অর্ণবকে জানাবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত নিয়েছে না, এখন এসব জানানো যাবে না। লহরীর মন খুব খারাপ। এখন বেশি কথা বলতেও ইচ্ছে করছে না লহরীর। তবে একটা কথা এই মুহূর্তে না বললেই নয়। অর্ণবকে সে কথাই বলতে শুরু করেছে লহরী। শুনুন, আমার বড় চাচা কিন্তু পিস্তল ব্যবহার করে। যদিও কখনো কাউকে খুনটুন করেনি, তারপরেও একটু সাবধান করে দিয়েন। আমার বাবাও সকালে চাচাকে সাবধান করে দিয়েছে। ঠিক আছে, আবারও সাবধান করে দেব। অলরেডি নির্ঝরকে একবার সাবধান করেও দিয়েছি। এসব গোলা বারুদের কথা বাদ দিয়ে এবার আপনি আমায় একটু আই লাভ ইউ বলুন তো। বিভিন্ন অশান্তির মধ্যে লহরীর কি এখন এসব ভালো লাগে? যদিও অর্ণব তো এখানকার এসব মৃত্যু বা অসুস্থতা সম্পর্কে কিছুই জানে না। অর্ণবেরই বা কি দোষ? যাই হোক, লহরী এখন প্রেমের মুডে নেই, তাই লহরী বলে দিয়েছে, ধুর মিয়া, এখন এসব বলার সময়? হ্যাঁ, ইস, কত বড় একটা ঝামেলায় যাচ্ছি। আর ম্যাডাম একটু আই লাভ ইউ পর্যন্ত বলতে চাচ্ছে না। আমি কিন্তু আপনার ভাইয়ের বউ আনতে যাব না। ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এমন আই লাভ ইউ গ্রহণযোগ্য নয়। সুন্দর করে আই লাভ ইউ বলে একটু আদর করে দিন তো। আপনার বিয়ের সারাইয়ের সুর আমার কানে আসুক। বিয়ে হলেই আপনার সব দাবি দাওয়া একসাথে পূরণ করে দিব। এখন আমাদের বউ ফেরত আনতে চান। আপনি সাবধানে যাবেন, সাবধানে থাকবেন। অনেক ভাইকেও সাবধানে রাখবেন। আমি এখন ফোন রাখি, গুড বাই। লহরীর সাথে কথা শেষ করার পরে অর্ণব কল দিয়েছে লহরীর চাচা চেয়ারম্যানকে। চেয়ারম্যান ফোন রিসিভ করে বলছে, হ্যালো। অর্ণব সালাম দিয়ে চেয়ারম্যানকে বলছে, আঙ্কেল, একটা দরকারি কথা ছিল। আগেও আমি নির্ঝরকে একবার বলেছিলাম, এখন আপনাকে বলতে চাচ্ছি। বলো বাবা। আমার অনুরোধ হচ্ছে, এক ফোঁটা রক্তপাতও করতে পারবেন না। দেশে আইন আছে, অপরাধীর বিচার আইনের আওতায় এনে করা হবে। এসব আমায় বলতে হবে না বাবা। আমার ছোটবেলা থেকে আমাদের শেখ বাড়িতে বন্দুক ছিল। বেশ কয়েক বছর ধরে পিস্তল ব্যবহার করছি। কখনো কাউকে তো খুন করিনি। আমার আরও তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। আমাকে নিয়ে ভাববেন না। লতিফ চৌধুরীর বড় নাতি আমি। ছেলের ঘরের হিসেবে যদিও রাকিব বড় নাতি, কিন্তু রাকিব বয়সে আমার কয়েকদিনের ছোট। সেই হিসেবে আমি লতিফ চৌধুরীর বড় নাতি। চৌধুরী বাড়ির কেউ আমার গায়ে টোকাও দেবে না, কারণ নানা আমায় অনেক ভালোবাসতেন। নানার কারণেই চৌধুরী বাড়ির মোটামুটি সবাই আমাকে ভালোবাসে। ওরা কেউ আমার বড় কোনো ক্ষতি করবে না। সেটাই যেন হয়। আমরা তো আমাদের জেলায় চলে এসেছি। তবে কখন যোগ দেবে আমাদের সাথে? নির্ঝর আমাকে কিছুক্ষণ আগে বলেছে যে আপনারা চলে এসেছেন। আমরা দু ভাই 10 মিনিটের মধ্যে আপনাদের সাথে যোগ দিচ্ছি। ঠিক আছে। শেখ বাড়িতে ঘটে গেছে আরেক ঘটনা। নিরালা বেগম বেশ জোরে জোরে চিৎকার দিয়ে যাচ্ছেন। ওরা নাকি ভীষণ মাথা ব্যথা করছে। সৌরভকে ফোন দিয়ে লহরীর মা নিরালা বেগমের কথা জানিয়েছিল। সৌরভ ওষুধের নাম বলে দিয়েছে। লহরীর মা নিরালা বেগমকে ওষুধ আর পানি দিয়ে আবার শাশুড়ির কাছে চলে এসেছেন, কিন্তু ওষুধ খেয়েও নিরালা বেগমের নাকি মাথা ব্যথা কমছেই না। নিরালা খুব করে অনুরোধ করছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। লহরীর মা পড়েছেন মহাবিপদে, কারণ লহরীর দাদির অবস্থা খুবই খারাপ। তাকে লহরীর কাছে রেখে নিরালা বেগমকে নিয়ে হসপিটালে যেতে পারবেন না, কারণ লহরীর দাদি বারবার বমি করছে। এর মধ্যে একবার জ্ঞানও হারিয়েছিলেন। এসব ঝামেলা ফেস করার অভিজ্ঞতা নেই লহরীর। নিরালা বেগমও নাকি একা হসপিটালে যেতে পারবেন না, মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তিনি বারবার লহরীকে তার সাথে যেতে বলছেন। লহরী যেতে রাজি হচ্ছে না। নিরালা বেগম লহরীকে বলছেন, তোর মা বাড়িতেই থাকুক, তুই আমার সাথে চল, কারণ আমার সাথে তোর মা গেলে এর মধ্যে তোর দাদির যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। লহরী এবার ভয় পেয়েছে। লহরীর মা লাইলা বিলকিসও মেয়েকে নিরালা বেগমের সাথে যেতে বলছেন। মা হসপিটালে গেলে দাদির ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে ভেবে লহরী চাচির সাথে যেতে রাজি হয়েছে।
এবার লহরী বেরিয়ে গেছে নিরালা বেগমের সাথে হসপিটালের উদ্দেশ্যে। লোকজন নিয়ে অর্ণব নির্ঝর চলে এসেছে চৌধুরী বাড়িতে। চেয়ারম্যান আর অনিক তো সাথেই আছে, কিন্তু এখানে এসে দেখা যায় চৌধুরী বাড়ির গেটে তালা লাগানো। কিন্তু তালা কেন? বাড়ির দারোয়ানই বা কোথায়? অনেক গেটে দাঁড়িয়ে দারোয়ানকে ডেকে যাচ্ছে, আর সবাই দূরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে গেট খোলার জন্য। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। চেয়ারম্যানকে কয়েকজনের সাথে বাইরে দেখে অর্ণব, অনিক, নির্ঝর সহ অল্প বয়সী ছেলেরা দেয়াল টপকে ভেতরে ঢুকে গেছে। বাড়ির কলাপসিবল গেটও বন্ধ। তবে কি কেউ প্ল্যান ফাঁস করে দিয়েছে? চৌধুরী বাড়ির বারান্দার নিচের অর্ধেক রেলিং দেওয়া, ওপরের অর্ধেক খোলা। নির্ঝর বলছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।